বন্ধুরা, শীত পড়ার সাথে সাথে কিন্তু আমরা সকলেই বাড়ির মধ্যে দু একটা কিন্তু লাউ গাছকে অবশ্যই রোপণ করে থাকি এবং আমরা সকলেই চাই গ্রীষ্মের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা আমাদের লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনকে পেতে। কিন্তু বর্তমান সময় আমরা জানুয়ারির শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি এবং এই সময় দাঁড়িয়ে তোমরা আমাকে অনেকেই বলছো তোমাদের লাউ গাছের পাতা হঠাৎ করে এই সময় হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে। কিছু লাউ গাছের পাতাকে তোমরা এই সময় কুঁকড়ে জড়ো হয়ে যেতেও লক্ষ্য করতে পারছো। আবার তোমরা অনেকেই আমাকে জানিয়েছো তোমাদের লাউ গাছের মধ্যে আসা ছোট ছোট লাউগুলির গায়ে এই ধরনের কিছু ছোপকে লক্ষ্য করা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোট লাউগুলি হলুদ হয়ে পচে গাছ থেকে তোমাদের ঝরে পড়তে আরম্ভ করছে। তার ফলে লাউ গাছ থেকে তোমরা সঠিকভাবে এই সময় ফলনকে পেতে পারছো না। তোমরা জানতে চেয়েছো কেন এই সমস্যাগুলি তোমাদের লাউ গাছের মধ্যে এই সময় হচ্ছে এবং কি করলে এই সমস্যাকে তোমরা সমাধান করতে পারবে, লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে তোমরা ফলনকে পেতে পারবে। তো বন্ধুরা, তোমরাও যদি চাও এই সময় তোমাদের লাউ গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে দূর করতে এবং গ্রীষ্মের মাঝামাঝি সময় পর্যন্ত লাউ গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফলনকে পেতে, তাহলে কিন্তু এই ভিডিওটাকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। কারণ আজ তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে জানতে এবং বুঝতে পারবে মাত্র 1 টাকা খরচ করে কিভাবে তোমাদের লাউ গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে তোমরা সমাধান করতে পারবে, কি করলে লাউ গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে এই সময় লাউকে পেতে পারবে। তো আজ এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে এই সময় আমাদের লাউ গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যাওয়া, লাউ গাছের পাতা কুঁকড়ে জড়ো হয়ে যাওয়া এবং লাউ গাছের মধ্যে ধরা ছোট ছোট লাউগুলি বৃদ্ধি না হয়ে পচে গাছ থেকে ঝরে যাওয়ার সমস্যাকে আমাদের লাউ গাছ থেকে দূর করতে হতে গেলে দুটি কাজকে কিন্তু আমাদের করতে হবে এবং সেই দুটি কাজের মধ্যে প্রথম কাজটি হলো আমাদের লাউ গাছের মধ্যে এই সময় আমাদের সঠিক একটা খাবারকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, তোমরা আমার হাতে এই সময় যে খাবারটাকে দেখছো এই খাবারটা কিন্তু সম্পূর্ণ জৈব এবং ঘরোয়া এবং এই খাবারটাকে যদি আমরা এই সময় আমাদের লাউ গাছের মধ্যে একবার ব্যবহার করে দিই, তাহলে এই সময় আমাদের লাউ গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে কিন্তু অনেকাংশেই আমরা বন্ধ করতে পারবো। তো কিভাবে এই খাবারটিকে আমাদের তৈরি করতে হবে, কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বা এই খাবারটিকে তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, শুরুতেই আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু একটা পাত্রের মধ্যে 1 লিটার জল নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে শুরুতেই 1 লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই জলের সঙ্গে প্রথম যে উপকরণটাকে আমাদের মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে এই যে জিনিসটা দেখছো এটা হলো ভাতের ফ্যান। তো এই সময় আমরা আমাদের লাউ গাছের মধ্যে খাবার তৈরি করার ক্ষেত্রে এই ভাতের ফ্যানকে যদি ব্যবহার করি, তাহলে আমরা কিন্তু সমস্ত ধরনের খাদ্য চাহিদাকে আমরা এই ভাতের ফ্যান দিয়েই কিন্তু পূরণ করতে পারবো। তো কতটা পরিমাণে আমাদের ভাতের ফ্যানকে ব্যবহার করতে হবে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 200 ml ভাতের ফ্যানকে নিয়ে নিয়েছি এবং আমি কিন্তু 1 লিটার জলের মধ্যে এই 200 ml ভাতের ফ্যানকে কিন্তু শুরুতেই মিশিয়ে দেবো। তো এই ভাতের ফ্যানটাকে মেশানোর পর আমাদের যে উপকরণটা আমাদের এই দ্রবণটার সঙ্গে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটা এই সময় দেখছো এটা হলো পেঁয়াজের খোসা ভেজানো জল, যার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম থাকে এবং এই পেঁয়াজের খোসা কিন্তু আমাদের গাছের মধ্যে সালফারের যোগানো দিয়ে থাকে। তো আমি যেটা করেছি, আমি কিন্তু এখানে 250 ml জলের মধ্যে 4টি বড় সাইজের পেঁয়াজের খোসাকে আমি কিন্তু 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর এই লালচে রঙের লিকুইডটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো আমাদের এরপর যেটা করতে হবে, এই পেঁয়াজের খোসা ভেজানো জলটাকে আমাদের কিন্তু এই দ্রবণটার মধ্যে ছেঁকে নিতে হবে। তার জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এবং ছাঁকনির সাহায্যে আমি কিন্তু এই দ্রবণটাকে ছেঁকে আমরা কিন্তু এই ফ্যান মেশানো জলের সঙ্গে কিন্তু মিশিয়ে দেবো। তোমরা দেখতে পেলে আমি কিন্তু এই দ্রবণটাকে এর সঙ্গে মিশিয়ে দিলাম। তো এই দ্রবণটাকে মেশানোর পর আমাদের এরপর যে উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা।
তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো পাকা কলার খোসা ভেজানো জল। তো আমি এখানে যেটা করেছি 500 ml জলের মধ্যে আমি 6 থেকে 7টা পাকা কলার খোসাকে 24 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এবং এই দ্রবণটা 24 ঘন্টা পর তৈরি হয়ে গেছে। এবং আমাদের যেটা করতে হবে এরপর এই দ্রবণটাকেও আমাদের কিন্তু এই দ্রবণগুলোর সঙ্গে মিশিয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এইখানে পুরোপুরিভাবে দ্রবণগুলোকে মিশিয়ে ফেলেছি। এরপর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটার সঙ্গে আমাদের আরো দুটো উপকরণকে কিন্তু মেশাতে হবে এবং এই দ্রবণটাকে আমাদের একটি 2 লিটার দ্রবণ তৈরি করতে হবে। তো এরপর আমরা যে জিনিসটা এই দ্রবণটার সঙ্গে মেশাবো সেটা হলো বন্ধুরা চা পাতা ভেজানো জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 250 ml জলের মধ্যে 1 চামচ চা পাতাকে দিয়ে কিন্তু 24 ঘন্টা রেখে দিয়েছিলাম এবং এই যে চা পাতা জলটাকে আমরা তৈরি করেছি এটা কিন্তু বন্ধুরা নাইট্রোজেন এবং অনুখাদ্যের বিরাট বড় একটা সোর্স এবং এই চা পাতা আমাদের লাউ গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক রাখতেও সাহায্য করবে। তো আমি এই 250 ml চা পাতার জলটাকে ভালো করে ছেঁকে কিন্তু এই দ্রবণের সঙ্গে আমি মিশিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সম্পূর্ণ একটা 2 লিটারের দ্রবণ তৈরি করে ফেলেছি এবং এই দ্রবণটাকে আমরা এবার গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই দ্রবণটা যাতে আমাদের গাছের মাটির মধ্যে ফাঙ্গাস সৃষ্টি না করতে পারে বা এই দ্রবণটা যাতে গাছ সঠিকভাবে ইনটেক করতে পারে তার জন্য আমরা যেটা করব এই দ্রবণটার সঙ্গে আমরা 1 চামচ হলুদকে ভালো করে কিন্তু মিশিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটার সঙ্গে হলুদকে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিলাম। তো এরপর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এই দ্রবণটাকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হলে প্রথম যে বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্রবণটাকে আমরা কিন্তু কখনোই বিকালবেলা প্রয়োগ করব না। সকাল থেকে দুপুরের মধ্যেই আমরা কিন্তু এই দ্রবণটা গাছের মধ্যে প্রয়োগ করব এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটা থেকে যদি আমরা দ্রুত বেনিফিট পেতে চাই তাহলে কিন্তু আমাদের এই দ্রবণটাকে প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এই দুটি নিয়ম এবং সতর্কতাকে মেনে আমরা যদি এই দ্রবণটাকে প্রত্যেক সপ্তাহে একবার করে প্রত্যেকটা লাউ গাছের মধ্যে 250 ml করে প্রয়োগ করে দিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের লাউ গাছের মধ্যে এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে পারবো। তো বন্ধুরা এই দ্রবণটাকে ব্যবহার করার ক্ষেত্রে তোমরা মাটি না খুঁজেই কিন্তু গাছের মাটির মধ্যে এই সময় প্রয়োগ করে দেবে। কিন্তু বন্ধুরা শুধুমাত্র যে আমাদের লাউ গাছের মধ্যে খাবারের অভাব হওয়ার ফলে গাছের মধ্যে এই সব সমস্যা শুরু হচ্ছে সেটা কিন্তু একেবারেই নয়। এই খাবারের অভাব হওয়ার পাশাপাশি গাছের মধ্যে যদি এই সময় পোকামাকড়ের আক্রমণকে লক্ষ্য করা যায় বা বিশেষ করে আমাদের লাউ গাছের মধ্যে যদি সাদা মাছির আক্রমণ শুরু হয় তখন কিন্তু আমাদের লাউয়ের মধ্যে এই ধরনের ছোপকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে লাউ গাছের পাতা কিন্তু ধীরে ধীরে কুঁকড়ে জড়ো হতে আরম্ভ হয়ে যায় এবং এর সাথে সাথে ছোট ছোট লাউগুলি পচে গাছ থেকে কিন্তু ঝরে পড়তেও আরম্ভ করে। তাই এই সময় আমাদের যেটা করতে হবে আমাদের লাউ গাছের মধ্যে সঠিক খাবার প্রয়োগ করার পাশাপাশি একটি কীটনাশককে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে যাতে আমাদের গাছের মধ্যে কোনো ধরনের পোকামাকড় এই সময় আক্রমণ করতে না পারে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের এই যে ঘরোয়া কীটনাশকটা তোমরা আমার হাতে দেখছো এই কীটনাশকটাকে কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এই কীটনাশকটিকে তৈরি করতে আমাদের কিন্তু মাত্র 1 টাকা খরচ হবে। আমরা যদি 1 টাকা খরচ করে এই কীটনাশকটিকে বাড়ির মধ্যে তৈরি করে এই সময় আমরা আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে সমস্ত ধরনের পোকামাকড়কে কিন্তু আমরা লাউ গাছ থেকে দূর করতে পারবো। লাউ গাছের পাতা কুঁকড়ে যাওয়া বন্ধ হবে, লাউয়ের মধ্যে এই ধরনের ছোপ আসা বন্ধ হবে, ছোট ছোট লাউগুলি না পচে দ্রুত হারে কিন্তু বৃদ্ধি বিকাশ হতে থাকবে এবং গাছ থেকে আমরা গ্রীষ্মের মাঝামাঝি সময় পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু ফলনকে পেতে পারবো। তো কিভাবে আমরা বাড়ির মধ্যে এই কীটনাশকটিকে তৈরি করব, কিভাবে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নিই। তো বন্ধুরা এই কীটনাশকটাকে তৈরি করতে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো ন্যাপথলিন, যা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এবং আমরা বাড়ি থেকে বিভিন্ন ধরনের পোকামাকড়কে এবং পিঁপড়েকে দূর করতে আমরা কিন্তু এই ন্যাপথলিনের ব্যবহারকে করে থাকি। তো আমরা যেটা করব আমরা কিন্তু এই ন্যাপথলিনকে যে কোনো দোকান থেকে কিন্তু 1 টাকা মূল্যে একটি ন্যাপথলিনকে সংগ্রহ করে নেব এবং এই একটি ন্যাপথলিনকে সংগ্রহ করে আনার পর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু ন্যাপথলিনটাকে শক্ত কিছু দিয়ে ঠুকে এইরকম কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো এই ন্যাপথলিন
ন্যাপথলিনকে গুঁড়ো করে নেওয়ার পর আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো বন্ধুরা গরম জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 500 ml জলকে প্রথম কিন্তু গরম করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে এবং জলকে গরম করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই ন্যাপথলিনের গুঁড়ো থেকে আমাদের কিন্তু হাফ চামচ ন্যাপথলিনের গুঁড়ো আমাদের কিন্তু 500 ml জলের মধ্যে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই গরম জলের মধ্যে ন্যাপথলিনের গুঁড়োটাকে কিন্তু দিয়ে দিয়েছি এবং ভালো করে ন্যাপথলিনের গুঁড়োটা দেওয়ার পর আমাদের কিন্তু জলটাকে একটু নাড়াতে থাকতে হবে যাতে আমাদের ন্যাপথলিনটা গলে গিয়ে আমাদের জলের সঙ্গে সুন্দরভাবে মিশে যেতে পারে। তো এরপর আমাদের যেটা করতে হবে এই জলটাকে ঠান্ডা না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে। তো চলো আমরা প্রথম এই ন্যাপথলিনের জলটাকে ঠান্ডা করে নিই, তারপর এর থেকে কিভাবে আমরা একটা সুন্দর কীটনাশককে তৈরি করব সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিরে চলে এলাম 1 ঘন্টা পর এবং 1 ঘন্টার মধ্যে আমার এই দ্রবণটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। তো আমাদের এরপর যেটা করতে হবে আমাদের কিন্তু এই 500 ml দ্রবণটার মধ্যে আমাদের হাফ চামচ কিন্তু খাবার সোডাকে প্রথম মিশিয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই খাবার সোডাকেও কিন্তু আমরা একটি কীটনাশক হিসেবে আমরা বাগান পরিচর্যার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকি এবং এই খাবার সোডাকে দেওয়ার পর জলটার সঙ্গে কিন্তু ভালোভাবে আমাদের কিন্তু গুলিয়ে নিতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ আমার ন্যাপথলিনটা কিন্তু 70% পর্যন্ত জলের সঙ্গে মিশে গেছে। তো এরপর আমাদের এই খাবার সোডাকে দেওয়া হয়ে গেলে আমাদের এর সঙ্গে যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা হলুদ। তো বন্ধুরা এই হলুদকে আমরা কিন্তু আমাদের বাগানের মধ্যে একটি ফাঙ্গিসাইড রূপেও কিন্তু ব্যবহার করে থাকি। মানে আমরা যদি এই হলুদকে এই কীটনাশকটি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করি তাহলে এই কীটনাশকটি যেমন আরো স্ট্রং হয়ে উঠবে তেমন এটি একটি ফাঙ্গিসাইড হিসেবেও কিন্তু আমাদের গাছের মধ্যে কাজ করবে। তো আমরা যেটা করব আমরা 1 চামচ হলুদকে আমরা এই 500 ml দ্রবণটার সঙ্গে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দেবো। তো এই হলুদকে দেওয়ার পর আমাদের যে শেষ উপকরণটা এর সঙ্গে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এরপর আমরা যেটা করব আমরা বাড়িতে থাকা হ্যান্ড ওয়াশ কিংবা শ্যাম্পু বা ডিটারজেন্ট পাউডারকে কিন্তু ব্যবহার করে দেবো। তো কতটা পরিমাণে ব্যবহার করব? তো বন্ধুরা আমরা যদি শ্যাম্পুকে ব্যবহার করি বা ডিটারজেন্ট পাউডার বা হ্যান্ড ওয়াশকে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা হাফ চামচকে কিন্তু ব্যবহার করব। আমাদের এর থেকে বেশি এই জিনিসটাকে কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না এবং এই জিনিসটাকে আমরা সুন্দরভাবে এই দ্রবণটার সঙ্গে কিন্তু গুলতে থাকবো যতক্ষণ না এই দ্রবণটার মধ্যে একটি ফেনা সৃষ্টি হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি কিছুক্ষণ গুলতেই কিন্তু এই দ্রবণটার মধ্যে একটা ফেনা সৃষ্টি হয়ে গেল। তো যখন আমরা এরকম ফেনা সৃষ্টি হতে লক্ষ্য করতে পারবো তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের একটা অন্য পাত্রের মধ্যে ছাঁকনির সাহায্যে সুন্দরভাবে কিন্তু এই দ্রবণটাকে আমাদের ছেঁকে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে এই দ্রবণটাকে কিন্তু ছেঁকে নিয়েছি এবং আমরা এখানে 500 ml একটা কীটনাশককে কিন্তু তৈরি করে ফেলেছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার এই দ্রবণটাকে সুন্দরভাবে গুলে নিচ্ছি। কিন্তু বন্ধুরা এই দ্রবণটা তৈরি হয়ে গেলেও গাছের মধ্যে কিন্তু আমরা এই দ্রবণটাকে ব্যবহার করতে পারবো না, কারণ এই দ্রবণটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি দ্রবণ। এই ডাইরেক্ট দ্রবণ যদি গাছের মধ্যে আমরা প্রয়োগ করি তাহলে গাছের পাতা কিন্তু পুড়ে যেতে আরম্ভ করবে। তাই আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই দ্রবণটার সঙ্গে আরো 500 ml জলকে মিশিয়ে আমাদের কিন্তু একটি 1 লিটার দ্রবণ তৈরি করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 লিটার একটি কীটনাশককে তৈরি করে ফেলেছি। এবার এই কীটনাশককে আমাদের যেটা করতে হবে আমাদের লাউ গাছের পাতার মধ্যে কিন্তু স্প্রে করতে হবে। শুধুমাত্র পাতায় নয়, আমরা যদি এই কীটনাশকটিকে প্রত্যেকটা পাতার সাথে সাথে ফলের মধ্যেও স্প্রে করতে পারি তাহলে আমাদের ফলের মধ্যে কখনোই কিন্তু সাদামাছি আক্রমণ হওয়ার ফলে এই রকম ছোপকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো না এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাও কিন্তু দূর হবে। তো বন্ধুরা এই কীটনাশকটি থেকে আমাদের সঠিক বেনিফিট পেতে হতে গেলে আমাদের যেটা করতে হবে এই কীটনাশকটিকে আমাদের কিন্তু বিকাল বেলায় ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেক 10 থেকে 15 দিন অন্তর অন্তর একবার করে কিন্তু এই কীটনাশকটিকে আমাদের লাউ গাছের পাতার মধ্যে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা আমাদের লাউ গাছের মধ্যে সমস্ত ধরনের পোকামাকড়কে যেমন দূর করতে পারবো তেমন আমাদের গাছ থেকে প্রচুর পরিমাণে এই সময় ফলনকে পেতে পারবো। তো বন্ধুরা তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।